সিনেমার শুরুতেই আমরা এমন একটা সময় দেখতে পাই যখন পুরো পৃথিবী জুড়ে পানির অনেক সংকট। পানি না থাকার কারণে যে অঞ্চলগুলো সবুজ শ্যামল ছিল সেই জায়গাগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে। অর্ধেকেরও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে। আর বাকি অল্প সংখ্যক মানুষ পৃথিবীর যে জায়গাগুলোতে সামান্য পরিমাণ পানি আছে, যেখানে মোটামুটি সব পাওয়া যায়, সেখানে গিয়ে বসতি তৈরি করেছে। কিন্তু সব সময় যেটা হয়, পৃথিবীতে ধনীদের উপর যত বড়ই সমস্যা আসুক না কেন, তাতে তাদের কিছু যায় আসে না। ঠিক এমনই কিছু এখানেও হচ্ছে। বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে। কারণ এখনও পৃথিবীর কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটির গভীর থেকে পানি উত্তোলন করা যায়। আর সেখান থেকে যতটুকু পানি বের হয়, সে পানিগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয়, যেখানে ধনীরা বসবাস করে। কিন্তু বেচারা গরিবেরা গ্রামে বসবাস করতে বাধ্য। আর তাদের মধ্যে হোমস নামের একটা পরিবার আছে। এনার নাম হলো নেস্ট। আর ইনি হচ্ছেন তার স্ত্রী ক্যাথরিন। আর তাদের দুটি সন্তান রয়েছে। বড় মেয়ের নাম ম্যারি এবং ছোট ছেলের নাম জেরম। তো যাই হোক, অনেক কষ্ট করে এই পরিবারটি গ্রামে বসবাস করছে। নেস্টের অনেক বড় একটা জমিও আছে, যেখানে তার বাবা চাষাবাস করত। কিন্তু নেস্ট পানির অভাবে সেই জমিতে কৃষিকাজ করতে পারছে না। সে সরকারের কাছে একটা নোটিশও দিয়েছে যে আমার জমি এখনো উর্বর আছে, অর্থাৎ এখানে পানি দিলে ফসল ফলানো সম্ভব। কিন্তু কেউই নেস্টের কথা বিশ্বাস করতে চায় না। তখন নেস্ট কোনো উপায় না পেয়ে সে নিজেই খনন করতে থাকে, এই আশায় এখান থেকে ভাগ্যক্রমে যদি একটু পানি বের হয়, সেই পানি দিয়ে আবার জমি চাষ করতে পারবে এবং সেই জমির ফসল বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে। এরপর আমরা দেখতে পাই একদিন নেস্টের জমিতে, যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল, সেখানে দুজন চোর তার সেই মেশিনটা চুরি করার জন্য আসে। যখন নেস্ট সেটা জানতে পারে, আমরা দেখতে পাই নেস্ট তার হাতে একটা বন্দুক নিয়ে সেখানে পৌঁছায়। আর চোর দুজন যখন জানতে পারে যে নেস্ট বন্দুক নিয়ে এসেছে, তখন তারা বাহানা করতে থাকে। তারা নেস্টকে বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের প্রচুর পরিমাণ পানির পিপাসা পেয়েছে, তাই একটু পানির খোঁজ করছিলাম। এই কথা বলতে বলতে একটা চোর তার কোমর থেকে একটি বন্দুক বের করে নেস্টের দিকে তাক করে ধরে। কিন্তু নেস্ট এমন চোরদের সাথে প্রায় সময় মোকাবেলা করে, তাই সে চোরগুলো তাকে গুলি করার আগে নেস্ট তাদের গুলি করে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পারি নেস্ট তার মেশিন চেক করার জন্য আসে এবং সে যখন জানতে পারে তাদের সে জায়গা থেকে যে সামান্য পরিমাণ পানি বের হতো সেটাও শেষ হয়ে গিয়েছে, তখন সে চিন্তা করে এখন তাকে দূরের কোনো একটি জায়গায় আবার নতুন করে খনন করতে হবে আর মেশিন বসাতে হবে পানির জন্য। এরপর নেস্ট চেয়ারমকে সাথে করে নিয়ে সেখানকার ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যানরা এমন একটি গ্রুপ, তারা সেই বড় বড় প্রাইভেট কোম্পানিদের জন্য কাজ করে, যারা মেশিন লাগিয়ে পানি উত্তোলন করে শহরে সাপ্লাই করে দেয়। আর নেস্ট এদেরকে খাবার দাবার, মদ ইত্যাদি ডেলিভারি করার কাজ করে। নেস্ট শহর থেকে সব জিনিস তার গাধার পিঠে করে নিয়ে আসে এবং সেগুলো এদেরকে দেয়। এখানে আবার এই ওয়াটারম্যানদের মধ্যে একজন লোক রয়েছে যার নাম হচ্ছে ম্যাক্স। এরপর আমরা ম্যাক্সকে বলতে শুনি, সে বলে, দেখো ভাই, তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছো, এখান থেকে একটু দূরেই আমার জমি রয়েছে, যেখান থেকে কিছুটা পানি বের হতো। কিন্তু তোমার এখানে এই বড় বড় মেশিনগুলো বসানোর কারণে যে অল্প পানিগুলো আমার জমি পেত, সেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। তুমি কি তোমার এই মেশিনের লাইনগুলো অন্য জায়গাতে নিতে পারবে? তখন ম্যাক্স বলে, দেখো ভাই, এটা তো আমার কাজ না, তুমি কথা বলতে চাইলে তুমি আমাদের বসের সাথে কথা বলতে পারো। নেস্ট জানতো তার বস তার কথা শুনবে না, তাই সে জেরোমকে সাথে নিয়ে মন খারাপ করে তার বাড়িতে ফিরতে থাকে। কিন্তু আসার পথে তার যে গাধাটা ছিল, সেটার একটা পা পাথরের সাথে বাড়ি খাওয়ার ফলে গাধাটার একটি পা ভেঙে যায়। এমনিতেই গাধাটা পানি খেতে না পেরে পিপাসার যন্ত্রণায় ছটফট করছিল, তাতে আবার তার একটি পা ভেঙে গিয়েছে। তাকে তো নেস্ট বাড়িতে নিয়ে যেতেও পারবে না, তাই সে গাধাটার কষ্ট সহ্য না করতে পেরে তার গাধাটাকে সে সেখানেই মেরে ফেলে। আর এছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না। এর পরের সিনে আমরা দেখি নেস্ট একটি নিলাম ঘরে আসে, যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয়। নেস্টও এমনই একটি রোবট কিনতে এখানে এসেছে, যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে। তো যাই হোক, এরপর দেখতে পাই তখন ফ্লাম নামের একটি ছেলে এখানে নিলামের জন্য বেট করতে আসে, কিন্তু শেষে নিলামের নেস্টই সেই রোবটটি কিনতে সক্ষম হয়। এখন নেস্ট আর জেরম তারা অনেক খুশি ছিল, কারণ অবশেষে তারা একটি কাজের জিনিস পেয়েছে।
এরপর তারা হসপিটালে আসে, আর এখানে আমরা নেস্টের স্ত্রী ক্যাথলিনকে দেখতে পাই, যে কিনা কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনার শিকার হয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথলিনকে রাখা হয়েছে। ওয়্যার মানে সেগুলো যেগুলো ক্যাথলিনকে হাঁটতে সাহায্য করে। যেহেতু নেস্টের কাছে কোনো টাকা নেই যে এরকম একটি ওয়্যার সে কিনে নিয়ে তার বাড়িতে আসবে, যার কারণে তার পুরো পরিবার ক্যাথরিনকে হসপিটালে রাখে, আর তারা মাঝে মাঝে তাকে দেখতে আসে। এরপর যখন নেস্ট হসপিটাল থেকে বের হয়, তখন তার সাথে দেখা হয় রবি নামের এক ছেলের। সে নেস্টের অনেক কাছের মানুষ ছিল। রবির কাছে কোনো ঘর ছিল না এবং সে মানসিকভাবেও অনেক দুর্বল। তখন নেস্ট তাদের এমন অবস্থা দেখে তার কাছে যেটুকু পানি ছিল সেই পানিটুকু রবির পরিবারকে দিয়ে দেয়। যদিও তার কাছে পানির অনেক অভাব ছিল, তারপরেও তার মনটা অনেক বড় ছিল। এর পরের সিনে আমরা দেখি নেস্টের সাথে দেখা করার জন্য ফ্লাম আসে, ওই যে সেই ছেলেটা যে রোবট কেনার জন্য নিলামে বেট করেছিল। এবং আমরা ফ্লামকে বলতে শুনি, সে নেক্সটকে বলে, তোমার রোবটটা একটু আমাকে দাও, ওইটা আমার একটু কাজে লাগবে, আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, আর আমার কাজ শেষ হলে আমি তোমায় আবার ফিরিয়ে দেব। কিন্তু নেক্সট জানতো ফ্লাম একটি বদমাইশ ছেলে, তাকে রোবট দিয়ে দিলে সে সেটা ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে। তাই নেক্সট ফ্লামকে সোজা বলে দেয় সে তাকে রোবটটা দিতে পারবে না। এখানে বলে দেই, এদিকে আবার ফ্লামের সাথে নেক্সটের মেয়ে মানে ম্যারির আবার অনেক চক্কর চলছে। তখন আমরা দেখি নেক্সট অনেকবার তার মেয়ে ম্যারিকে বোঝায় যে ফ্লাম ভালো ছেলে না, তার সাথে মিশতে ম্যারিকে বারণ করে, কিন্তু ম্যারি তার কোনো কথা শোনে না, বরং তার বাবার সাথেই দুর্ব্যবহার করে। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পারি পরের দিন সকালে নেক্সট আবার অন্য আরেকটি জায়গায় গর্ত খুঁজছিল সামান্য কিছু পানি পাওয়ার আশায়, কিন্তু তাতেও সে নিরাশ হয়ে যায়। সে দেখতে পারে সেই বড় বড় মেশিনের পাইপলাইনের কারণে আশেপাশের এলাকার সব কিছু শুকিয়ে গিয়েছে। এরপর আমরা বাবা আর ছেলেকে গল্প করতে শুনি। নেক্সট জেরমকে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন আমি একটি মেয়েকে দেখেছিলাম, তার চুলগুলো ছোট ছোট ছিল, কিন্তু মেয়েটি দেখতে অনেক সুন্দর। তুমিও তো অনেক বড় হয়ে গিয়েছো, তুমি চাইলে এখন আমি সেই মেয়েটির সাথে তোমার সেটিং করিয়ে দিতে পারবো। এরপর নেক্সট আরও বলেন, না জানি আমরা আর কতদিন বাঁচবো, তাই আমাদের কাছে যতটুকু সময় আছে সে সময়টুকু ভালোভাবে কাটানো উচিত। এরপর সিন কাট করা হয়। আমরা দেখতে পাই নেক্সটের মেয়ে ম্যারি নেক্সটকে বলছে, আমার টাকা চাই বাবা, আমি ফ্লামের সাথে যাচ্ছি, এখানে এইভাবে থাকতে আমার দম বন্ধ হয়ে আছে। তখন নেক্সট তাকে বলে, দম বন্ধ হচ্ছে মানে? আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি এবং তোমাকে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, তবুও তুমি এমন কথা কিভাবে বলতে পারো? ম্যারি তখন তার বাবার উপর রাগ হয়ে বলে, আমরা তো এখানে বসবাস করছি না, আমরা তো এখানে সারভাইভ করছি, আমি এমন জীবন চাই না। নেক্সট ম্যারিকে বোঝানোর পরেও যখন ম্যারি তার কথা শুনে না, তখন নেক্সট ম্যারিকে একটি ঘরে বন্দি করে রাখে এবং সেই ঘরের জানালাগুলোতেও প্যারাক মেরে দেয়, যাতে ম্যারি জানালা দিয়ে বাইরে বেরিয়ে ফ্লামের সাথে দেখা করতে না পারে। এরপর আমরা দেখি যখন নেক্সট তার সাপ্লাইয়ের কাজের জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিতে যাবে, তখন সে রোবটটা আনতে গেলে সেটা সে গ্যারেজে পায় না, সেটা চুরি হয়ে গেছে। এরপর এটা দেখে নেক্সট অনেক টেনশনে পড়ে যায়, আর নেক্সট এটা বুঝতে পারে এই কাজটা ফ্লাম ছাড়া আর কেউ করেনি। এরপর সে দ্রুত সেই ওয়াটারম্যানের কাছে যায় জিজ্ঞেস করার জন্য যে এখানে ফ্লাম এসেছিল কিনা, কিন্তু নেক্সট সেখানে আসতেই ম্যাক্স এবং তার বাকিরা সবাই তার উপর আক্রমণ করে দেয় এবং সবাই নেক্সটকে মারধর করতে থাকে, আর তারা এটা বলছিল যে তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো। তখন এসব কথা শুনতে পেয়ে নেক্সট বলে, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি তোমাদের কাছে জানতে এসেছিলাম যে ফ্লাম আমার রোবটটা তোমাদের এখানে নিয়ে এসেছে কিনা, আর তোমরা উল্টো আমাকেই মারছো। তারপর নেক্সট বুঝতে পারে যে তার রোবট আর সাপ্লাই দুটোই ফ্লাম চুরি করেছে। এরপর সে দেরি না করে দ্রুত ফ্লামকে খুঁজতে বের হয় এবং বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্লামকে পেয়ে যায়। সে দেখতে পায় ফ্লাম একটি জায়গায় ঘুমিয়েছিল এবং নেক্সট তার বন্দুক তার নাকের ডগায় তাক করে ধরে। এরপর তাকে ধরে ওয়াটারম্যানের কাছে নিয়ে যেতে থাকে, এটা বলার জন্য যে সাপ্লাই আমি নই, বরং ফ্লামই চুরি করেছে। কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেক্সট, কারণ তাদের কাছে পানি শেষ হয়ে গিয়েছে।
তখন ফ্লাম নেস্টকে লোভ দেখায় যে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখনও আরও কিছু বাকি আছে। তুমি চাইলে সেগুলো আমরা খেতে পারি। তুমি ওয়াটারম্যানদের কাছে আমাকে নিয়ে গেলে তারা সর্বোচ্চ আমায় ধরে পিটাবে, কিন্তু আমরা যদি এখন এখানে পানি না খেতে পারি তাহলে তো আমরা চিরতরের জন্যই মরে যাব। আর তার কথা শুনে নেস্ট রাজি হয়, কিন্তু যখনই সে ফ্লামের রশিটা খুলে দেয় তখন ফ্লাম উল্টো নেস্টের উপর হামলা করে বসে। বেচারা নেস্ট আগে থেকে অনেক তৃষ্ণার্ত ছিল এবং ফ্লাম তাকে মারার কারণে তার অনেক রক্তক্ষরণ হচ্ছিল। এরপর আমরা দেখি ফ্লাম জোর করে সব মদগুলো নেস্টের মুখের ভিতর ঢেলে দেয়, কারণ যখন ওয়াটারম্যানরা তাদের দেখবে তখন তারা যাতে বিশ্বাস করে যে ফ্লাম নয়, নেস্টই তাদের সাপ্লাই চুরি করেছে আর সেই তাদের সব মদ খেয়ে ফেলেছে। এছাড়াও ফ্লাম নেস্টকে মেরে রোবটের সাথেই বেঁধে দেয়, যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে আক্রমণ করেছে, যার কারণে তার মৃত্যু হয়েছে। আর ঘটনাও সেটাই ঘটে, বেচারা নেস্ট সেখানেই মারা যায়। আর সবাই এটাই ভাবতে শুরু করে যে রোবটটি নেস্টের প্রাণ নিয়েছে। এরপর আমরা জেরোমকে দেখতে পাই, সে তার বাবাকে হারাবার পর সে অনেক মন খারাপ করে বসে থাকে। সে তার সব রাগ সেই রোবটটির উপর ঝাড়তে শুরু করে। সে সেই রোবটটিকে ভাঙতে শুরু করে, কারণ সেও ভাবছিল যে রোবটটি তার বাবাকে মেরেছে। এরপর ফ্লাম জেরোমকে এসে বলে, রোবট ভেঙে কী লাভ, এটা তো পরবর্তীতে আমাদেরই কাজে আসবে, এটাকে ভেঙো না। আর সে জেরোমকে এটাও বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার পুরো পরিবারকে সামলাবো আর তোমার বোন ম্যারির অনেক ভালো খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফ্লাম ম্যাক্সের কাছে আসে আর সে এসে বলে, একটা পাইপের লাইন আমার চাই, যেন আমি সেটা দিয়ে নেস্টের জমিতে চাষ করতে পারি। সে ম্যাক্সকে একটি ছুরি দেখিয়ে বলে, এটাকে চিনতে পেরেছো? যেদিন তোমরা সাপ্লাই চুরির জন্য নেস্টের উপর হামলা করেছিলে তখন নেস্ট এটা তোমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল, আর আমি এই ছুরিটা তার বডির পাশেই পেয়েছি, যেখানে তোমার নামটাও লেখা আছে। আর সবাই জানে তোমরা এবং তার লড়াই হয়েছিল। আসলে আমি এটা ভাবছিলাম যে আমি যদি সবাইকে এটা বলে দেই লড়াইয়ের সময় ম্যাক্স তো নেস্টকে মারতে পারেনি, তাই সে যখন সুযোগ পেয়েছে তখন সে নেস্টকে মেরে দিয়েছে আর সম্পূর্ণ দোষ দিয়ে দেয় রোবটটির উপর। তখন এসব কিছু শুনে ম্যাক্স অনেক ভয় পেয়ে যায়। সে ফ্লামের কথায় রাজি হয় আর সে কোম্পানির কাছ থেকে লুকিয়ে একটি সিক্রেট পাইপলাইন নেস্টের জমিতে দিয়ে দেয়, যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষ হচ্ছে। ফ্লাম প্রতিদিন সেই জমিতে লাঙ্গল চালায় যেন সে ফসল ফলাতে পারে, আর দেখতে দেখতে তার পরিশ্রমের ফল পাওয়া যায়, অর্থাৎ ক্ষেতের সব জায়গায় ফসল ফলতে শুরু করে, যেগুলো দেখে জেরোম আর বাকিরা সবাই অনেক খুশি হয়। এরপর আমরা দেখি ফ্লাম আর ম্যারির বিয়ে হয়ে যায়। বিয়ের পর ফ্লাম অনেক খুশি ছিল এবং সে ভাবছিল এই সব কিছু ম্যারির বাবা নেস্টের ছিল। যদি নেস্ট বেঁচে থাকতো তাহলে তো এসব কিছুই হতো না, না হতো তার সাথে ম্যারির বিয়ে, না তো এই জমি সে পেত। নেস্ট মারা যাওয়ার পর নেস্টের সব কিছু সে তার নিজের করে নিয়েছে। তো যাই হোক, এর কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে 3 জন কর্মচারী আসে, যাদের কথা শুনে ফ্লামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারীরা ফ্লামকে বলে যে জমিতে তোমার ফসল ফলেছে, জমিটা নেস্ট ব্যাংকের কাছে বন্ধক রেখেছিল, আর এই জমিটা এখন তোমার নেই, এই জমির মালিক এখন ব্যাংক, আর এখানে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকের কাছে যাবে। তখন ফ্লাম বলে, না, এসব কথা আপনাদের আগে বলা উচিত ছিল, যদি তোমরা এই কথা আমাকে আগে বলতে তাহলে আমি আর একটা জমি দেখে নিতাম। কিন্তু ব্যাংকের কর্মচারীরা তার কোনো কথা শুনে না, বরং তাকে ওয়ার্নিং দিয়ে যায়, 1 সপ্তাহের ভিতর টাকা পরিশোধ না করতে পারলে এই জমিটাকে তুমি চিরদিনের জন্য ভুলে যাও। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। আমরা দেখি এসবের পর ফ্লাম অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে, নেস্টও আমাকে বোকা বানিয়ে দিয়েছে, ভিখারি কোথাকার, জমিন পর্যন্ত বন্ধক রেখেছে। সে এখন চিন্তা করে এতগুলো টাকা কোথা থেকে আসবে। তখন সে একটা প্ল্যান খুঁজে পায়, সেটা হচ্ছে নেস্টের সেই রোবটটিকে সে বিক্রি করে দেবে। আর সে সেটাই করে, সে রোবটটিকে গাড়িতে তোলে আর জেরোমকে বলে, আমি রোবটটিকে বিক্রি করার জন্য যাচ্ছি, যাতে করে সেই টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। তো যাই হোক, রাতের বেলায় আমরা দেখতে পাই ফ্লাম রবির কাছে আসে আর সে রবিকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করেছি। রবি তার কথা অনুযায়ী নিজের বাচ্চাকে সাথে করে নিয়ে ফ্লামের সাথে চলে যায় এবং তার স্ত্রীকে সেখানে রেখে যায়।
এরপর আমরা দেখতে পারি ফ্লাম একটা সময় রবির বাচ্চাটাকে বিক্রি করে দেয় ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য। এরপর রবি যখন জানতে পারে যে ফ্লাম তার সাথে প্রতারণা করেছে এবং তার নিজের বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে, তখন সে ফ্লামের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু ফ্লাম যেখানে বাচ্চাটাকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না, আর বাচ্চা বিক্রি হয়ে গেছে মানে চুক্তি আর ভঙ্গ হবে না। আর এসব করার সময় সেখানকার একটা গুন্ডা রবিকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা ফ্লামকেও গুলি করার চেষ্টা করে, কারণ তারা বুঝতে পারছিল যে ফ্লাম রবির কাছে পারমিশন না নিয়েই তার বাচ্চাটাকে বিক্রি করতে নিয়ে এসেছে। আমরা দেখতে পারি ফ্লাম কোনো মতে দৌড়ে সেখান থেকে প্রাণে বেঁচে ফেরে, সাথে সে তার রোবটটাকে সেখানেই ফেলে আসে, কারণ জেরোমকে তো বলতে হবে টাকা বাচ্চাকে বেঁচে নয় বরং রোবটটাকে বিক্রি করে নিয়ে এসেছে। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পারি ফ্লাম ব্যাংকের লোন পরিশোধ করে দেয় এবং সে জমিটি আবার ফেরত পায়। ওইদিকে আবার আমরা দেখতে পাই রোবটটি আবার হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে, কারণ যখন সেই গুন্ডাগুলো ফ্লামকে গুলি করেছিল তখন কিছু গুলি সেই রোবটটিকেও লাগে, আর যার ফলে রোবটের ডিফল্ট থাকা সেটিংগুলো সব অন হয়ে যায়। তখন কিছু গুলি সেই রোবটটিকেও লাগে, আর যার ফলে সেই রোবটের ডিফল্ট থাকা সেটিংগুলো অন হয়ে যায়। আর এই কারণে সেই রোবট তার অরিজিনাল ওনারের কাছে যেতে থাকে, আর সেই রোবটের ওনারটি শহরে থাকে, আর তার নাম হচ্ছে ক্যালভিন। আর ক্যালভিন যখন সেই রোবটটিকে দেখতে পায় সে অবাক হয়ে যায়। সে ভাবে এটা আবার কার রোবট। তখন সে দেখতে পায় যে রোবটের গায়ে ন্যাস্টের নাম লেখা ছিল। তাই ক্যালভিন রেডিওর সাহায্যে ন্যাস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এসে তার রোবটটিকে নিয়ে যায়। আর জ্যারম যখন রেডিওটিকে অন করে তখন সে অবাক হয়ে যায়, কারণ ফ্লাম তো বলছিল সে রোবটটা বিক্রি করে দিয়েছে, কিন্তু ক্যালভিন নামে সেই ব্যক্তি বলছে যে রোবট তার কাছে। তখন সে বলে ক্যালভিন যখন রোবট ফিরিয়ে দিতে চায় তখন তো ভালো, আর জেরম নিজে গিয়ে সেই রোবটটিকে শহর থেকে নিয়ে আসবে। আর সেই দিন জেরম রবির স্ত্রীকে দেখতে পায়, যে কিনা রবি এবং তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে বসে আছে এবং সে তার কোলে একটি পুতুল নিয়ে বসে আছে। আর তখনই ফ্লাম এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। তখন এইটা দেখে জেরোমের সন্দেহ হতে শুরু হয়। সে ভাবে কিছু তো একটা হয়েছে যেটা ফ্লাম লুকাচ্ছে। তো এরপর পরের দিন আমরা দেখি জেরোম শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সে যখন শহরের বর্ডারে যায় তখন তার 18 বছর পূর্ণ না হওয়ার কারণে তাকে যেতে দেওয়া হয় না। আর তখনই সেইখানে একটি মেয়ে আসে যার নাম হচ্ছে আনা। সেই মেয়েটি এখানে গোপনে মানুষদেরকে বর্ডার পার করতে সাহায্য করে। তাই সে জেরোমকে বলে, আমার সাথে চলো, আমি শহরে ঢুকতে তোমাকে সাহায্য করব, সেটাও অনেক কম টাকায়। আর জেরোম যখন আনাকে দেখে তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ আনা হচ্ছে হুবাহু সেই রকম যেরকমটা তার বাবা সেই ছোট চুলওয়ালা মেয়ের ব্যাপারে তাকে বলেছিল। আর আনাই হচ্ছে সেই মেয়ে। তখন জেরম তার বাবার নেস্টের ব্যাপারে আনাকে জিজ্ঞেস করে, কিন্তু আনা তো তাকে চিনে না। তখন জেরমও আনাকে আর তেমন কিছু বলে না। এরপর আনা জেরমকে একটি মালবাহী ট্রাকের মধ্যে উঠিয়ে দেয়, আর সেই ট্রাকে করে জেরম অবশেষে শহরের ভিতর পৌঁছায়। এরপর শহরে আসার পর সে ক্যালভিনের সাথে দেখা করে, আর ক্যালভিন তাকে তার রোবটটি ফিরিয়ে দেয় এবং সে তার রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটাও ক্যালভিন রিপেয়ার করে ফেলেছে, সাথে সে রোবটের সেটিং ঠিক করে দিয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জেরম সেই রোবটটিকে মন দিয়ে দেখছিল, যখন সে জানতে পারে এই রোবটের মধ্যে ক্যামেরা সেট করা আছে যেটা লেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে। যদিও ভিডিওগুলো তেমন পরিষ্কার না, কিন্তু যতটুকু পরিষ্কার ছিল সব কিছু বোঝা যেত আর কি। তখন জেরম সেই ভিডিওগুলোতে সে তার বাবার সাথে কাটানোর সময়গুলো দেখতে থাকে, আর এসব ভিডিও দেখতে দেখতে হঠাৎ জেরমের সামনে সেই ভিডিওটা চলে আসে যখন ফ্লাম নেস্টকে মারছিল, আর যার পরে সে রোবটের সাথে নেস্টকে বেঁধে দেয়। আর এই ভিডিও দেখে জেরম অবাক হয়ে যায় এবং সে কাঁদতে থাকে। এরপর সে যখন সত্যিতে জানতে পারে যে তার বাবাকে রোবট মারেনি, তখন সে তার রোবটটিকে নিয়ে বাড়িতে আসে। আর বাড়িতে আসার পর সে কাউকে কিছুই বলে না যে সে সত্যটা জেনে গিয়েছে। সে আগের মতো চুপচাপ থাকে, কারণ জেরম জানতো তার বোন ম্যারি যদি জানতে পারে যে ফ্লামই তার বাবার খুনি তাহলে সে সহ্য করতে পারবে না, তার উপর সে আবার প্রেগনেন্ট। তো যাই হোক, এদিকে জেরম একটা প্ল্যান করে। সে ফ্লামকে বলে, আমি শুনেছি রবি তোমাকে ডাকছে। তখন ফ্লাম টেনশনে পড়ে যায়, কারণ রবি তো মারা গিয়েছে। এটা আবার কোন রবি? হতে পারে সেটা অন্য কেউ হয়তো।
তো এরপর জেরোম ফ্লামকে একটা চিঠি লিখে পাঠায়, যাতে এই চিঠিটা পড়ে ফ্লামের মনে হয় যে এই চিঠিটা রবি তাকে পাঠিয়েছে। ফ্লাম চিঠিতে দেখতে পারে যে রবি তাকে সেই জায়গাটাতে ফ্লামকে ডাকছে যেখানে নেস্ট মারা গিয়েছে। ফ্লাম চিঠিটা পড়ার পর সে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে, আর আমাকে সেখানে গিয়ে দেখতে হবে। এরপর ফ্লাম রোবটটাকে সাথে করে নিয়ে সেই জায়গায় যায় যেখানে সে নেস্টকে মেরে ফেলেছিল। সেখানে গিয়ে সে খুঁজতে থাকে কেউ সেখানে আছে কিনা। তো এরপর আমরা দেখতে পারি সে হঠাৎ করে একটি গর্তের ভিতর পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। তখন সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, আর তখনই তার সামনে জেরোম চলে আসে। আর জেরোমের হাতে ছিল একটি বন্দুক। আর জেরোমকে রাগান্বিত দেখে ফ্লাম বুঝে যায় জেরোম তার কুকর্মের কথা সবকিছুই জেনে গিয়েছে, আর এইসব কিছু জেরোমেরই প্ল্যান ছিল। এরপর ফ্লাম জেরোমকে বলে, দেখো, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি মেরি এবং তোমার কত খেয়াল রেখেছি। যদি আজ আমার কিছু হয়ে যায় তাহলে মেরি এসব সহ্য করতে পারবে না, তাই তুমি আমাকে যেতে দাও। কিন্তু জেরোম তার কোনো কথা শুনে না, সোজা তার মাথায় শুট করে তাকে মেরে ফেলে। এরপর সিন কাট করা হয়। আমরা দেখতে পাই জেরোম তার রোবটটির মেমোরি রিসেট করে দেয়, যেন তার বোন ম্যারি এই ব্যাপারে কোনোদিন কিছু জানতে না পারে। সে চায় না তার বোন সত্যিটা জানুক। এরপর অনেকদিন হয়ে যাওয়ার পর যখন ফ্লাম বাড়িতে ফেরে না, তখন মেরি অনেক টেনশন করতে থাকে। তখন জেরোম তাকে বলে সে কখনোই ভালো মানুষ ছিল না, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে ম্যারি অনেক কষ্ট পায় এবং সে তার মন থেকে ফ্লামকে ভুলে যাওয়ার চেষ্টা করে এবং ম্যারি ফ্লামকে ঘৃণা করতে শুরু করে। এখানে জেরোম খুব ঠান্ডা মাথায় তার বাবা এবং রবির খুনের বদলা নিয়েছে। তো এরপর আমরা দেখতে পারি জেরোম আর ম্যারি তারা দুই ভাই বোন তাদের ঘর চালানো শুরু করে। এখন তাদের কাছে জমিও আছে যেখানে চাষ হওয়া সব জিনিস তারা বিক্রি করে তারা তাদের মাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসতে পারবে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।